হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা কলয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণ থেকে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবি জেই ও নিটের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো, সঠিক বিবৃতিটি চিহ্নিত করো। দেখো এখানে অপশনেতে কি আছে, আপেক্ষিক বাষ্পচাপের অবনমন তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, পি নট মাইনাস পি বাই পি নোট সমান কাই টু। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, কাই টু মানে মোল ভগ্নাংশ কি হয়, দ্রাবের মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাই এখানে আপেক্ষিক বাষ্পচাপের অবনমন কি হবে, উষ্ণতার উপর নির্ভরশীল নয়। সো আমাদের এই পয়েন্টটা কি আছে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমাদের সঠিক আছে। অপশন বি তে দেখো কি বলা আছে, অপশন বি তে আছে অবিশ্রবণ সংক্রান্ত চাপ দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল। তো দেখো অবিশ্রবণ চাপের আমরা সূত্র কি জানি, পাই সমান সিআরটি। ঠিক আছে, এখানে কি হয় দেখো, অবিশ্রবণ সংক্রান্ত চাপ দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাই এখানে আমাদের এই অপশনটা ভুল আছে। এরপর অপশন সি তে দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবকটির প্রকৃতির উপর নির্ভরশীল নয়। দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হয়, দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন বিভিন্ন দ্রাবকের উপর বিভিন্ন হয়ে থাকে। তাই এখানে কি হচ্ছে, স্ফুটনাঙ্কের উন্নয়নটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল করছে, আর এখানে বলা আছে নির্ভরশীল নয়, তাহলে কি হচ্ছে, এই পয়েন্টটাও আমাদের ভুল আছে। ওকে, এরপর দেখো অপশন ডি তে হিমাঙ্কের অবনমন দ্রাবের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এখানে দেখো হিমাঙ্কের অবনমন বলা আছে ডেলটিএফ ভ্যারাইটিজ আমরা কি জানি, এম মানে মোলারিটি হলে এখানে কি বলা আছে, মোলার গাঢ়ত্বের বলা আছে, এটা মোলার গাঢ়ত্ব না হয় কি হচ্ছে, মোলাল গাঢ়ত্ব হতো। ঠিক আছে, তাই এইটাও আমাদের ভুল আছে, তাহলে এই পয়েন্টটাও আমাদের ভুল হয়ে গেল। আমাদের সঠিক কোনটা, অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 লিটার দ্রবণে একটি পলিমারের 4 গ্রাম দ্রবীভূত থাকলে 3 × 10⁻⁻4 ATM অবিশ্রবণ চাপে সৃষ্টি হয়। তাহলে পলিমারটি আণবিক ভর হবে, মানে এটা নির্ণয় করতে হবে। এটা আমাদের এসেছে কবে, ডাব্লিউবি জেই 2023-এ। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া কি আছে, এখানে টিটা দেওয়া আছে, টি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কত হয়ে যাবে, কেলভিন যদি করি 273 প্লাস 27 সমান 300 কেলভিন। ওকে, এরপর দেখো 4 লিটার দ্রবণে, 4 লিটার দ্রবণ মানে ভলিউমটাও দেওয়া আছে এখানে আমাদের 4 লিটার। এখানে দেওয়া আছে দেখো 4 গ্রাম দ্রবীভূত থাকলে, মানে এটা কি হচ্ছে W2 অর্থাৎ দ্রাবের ওজনটা, তাহলে এটা হয়ে গেল আমাদের W2 4 গ্রাম। আর 3 × 10⁻⁴ ATM অবিশ্রবণ চাপে সৃষ্টি হয়, তাহলে এখানে আমাদের পায়ের মানটা কত হয়ে গেল, অর্থাৎ অবিশ্রবণ চাপটা 3.0 × 10⁻⁴ ATM। ঠিক আছে, আর এর মান কত হবে, এখানে যেহেতু লিটার আর এটিএম এ আছে, তাই আমাদের মান হবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স টু কেলভিন ইনভার্স। ওকে, আমাদের বার করতে হবে কি, দেখো আণবিক ভর বলেছে, আমাদের M2 টা বার করতে হবে। ঠিক আছে, অবিশ্রবণ চাপের আমরা সূত্র কি জানি, পাই সমান সিআরটি। ওকে, তাহলে এখান থেকে আমরা করতে পারি, ওর পাই দিয়ে যে আমরা করব N2/V RT। এখানে দেখো N2 টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই ভলিউম, মানে এটা আয়তন। ঠিক আছে, আর দেখো নেক্সট পাই সমান কি হয়ে যাবে, N2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, তাহলে দ্রাবের মোল সংখ্যা সমান আমরা কি জানি, দ্রাবের ওজন বাই দ্রাবের আণবিক ওজন। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, W2 বাই M2, আর এখানে বাই আমাদের V আছে 1/V ইন্টু RT। এখানে আমাদের বার করতে হবে কি M2 টা, তাই আমরা M2 কে সাইডে নিয়ে আসছি,
M2 সমান কি হয়ে যাবে W2 তো RT বাই পাই ইন্টু ভি। এখানে ভ্যালুগুলো বসাচ্ছি দেখো, এখানে দেখো M2 সমান আছে W2 RT, তাহলে অর M2 ইকুয়ালস টু কি হয়ে যাবে W2 এর মান কত ওঠে আমাদের 4 গ্রাম, তাহলে এখানে বসাচ্ছি 4 ইন্টু আর এর ভ্যালু কত আছে 0.082, এখানে হলো 0.082 ইন্টু টি এর আছে 300 কেলভিন বাই পায়ের মান দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ভি, ভলিউম কত আছে 4 লিটার, ঠিক আছে, এখানে হয়ে গেল 4। পর দেখো এখানে কি হচ্ছে এই 4 ক্যান্সেল, ওকে। এরপর এখানে দেখো 3 100 কাটলো, এরপর এখানে কত হচ্ছে দেখো 0.082 ইন্টু 100 কে আমরা কি করবো 10 এর স্কোয়ার, আর এখানে যখন 10 টু দি পাওয়ার মাইনাস 4 টা উপর উঠে যাবে তখন কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে আমাদের কত আসলো দেখো 0.082 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখানে আমাদের কত আছে তিনটে সংখ্যার আগে দশমিক আছে, তাহলে 3টা শূন্য আমাদের পুরো সমিত হয়ে যাচ্ছে, এখানে কত আসছে আমাদের 82 ইন্টু এখানে আর 3টা শূন্য 1 2 3, তাহলে এটাই হচ্ছে M2 এর মান 82,000, ওকে। দেখো অপশন বি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি ইজ রাইট। তো নেক্সট কোশ্চেন দেখো, একটি যৌগের আণবিক ভর দেওয়া আছে 126, 63 গ্রাম নিয়ে 500 গ্রাম পাতিত জলে দ্রবীভূত করা হলে দ্রবণের ঘনত্ব 1.12 গ্রাম পার ml, ঠিক আছে। ওই দ্রবণের মোলারিটি হলো, এখানে দেখো কি বলা আছে 63 গ্রাম নিয়ে 500 গ্রাম পাতিত জলে দ্রবীভূত করা হলো, তাহলে যার ওয়েটটা বেশি আছে সেটা কি হবে W1, মানে এটা 500টা, আর W2 হয়ে যাবে 63টা, ওকে। তাহলে এখানে আমরা W1 সমান কত পেলাম 500 গ্রাম আর W2 63 গ্রাম। আণবিক ভর অর্থাৎ কি মানটা দেওয়া আছে M2 এর মানটা 126, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দ্রবণটির ওজনটা বার করতে পারবো, দ্রবণটির ওজন কি হয়ে যাবে দ্রবণটির ওজন হয়ে যাবে দ্রাবের ওজন প্লাস দ্রাবকের ওজন, 500 প্লাস 63 গ্রাম 563 গ্রাম, ওকে। এরপর দেখো ঘনত্ব দেওয়া আছে 1.12, ঘনত্ব অর্থাৎ ডি টা দেওয়া আছে 1.12 গ্রাম পার ml। আর দেখো তাহলে আমাদের বার করতে হবে কি মোলারিটি, তাহলে মোলারিটি সমান আমরা সূত্র কি জানি, মোলারিটি সমান সূত্র হচ্ছে কি W2 গুণিত 1000 বাই M2 গুণিত ভি, ঠিক আছে। তাহলে দেখো और মোলারিটি সমান কি হয়ে যাবে W2 গুণিত 1000 বাই M2, আর দেখো ভি হচ্ছে কি আয়তন, তাহলে আমরা ঘনত্ব সমান একটা সূত্র কি জানি দেখো জানি ভর বাই আয়তন, তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা যদি বার করি আয়তনটা, তাহলে কি হয়ে যাবে W বাই ডি, এখানে আমরা ভি এর জায়গায় W বাই ডি যদি বসাই তাহলে কি হয়ে যাবে কিন্তু হলে উপরে ডি তে চলে আসবে, ওকে। এরপর আমরা ভ্যালু গুলো বসাচ্ছি, কত আছে দেখো W2 এর মান কত আছে 63 গ্রাম, আর এখানে হয়ে গেল 63 ইনটু 1000 ইনটু ডি দেখো 1.12 বাই M2 এর মান আছে 126, তাহলে এখানে হয়ে গেল 126, আর W ওয়েট দ্রবণটির ওজন কত আছে 563, তাহলে এখানে হয়ে গেল 563,
ওকে, এখানে যদি দেখো দশমিকটা যদি উঠায় তাহলে কি হয়ে যাবে, নিচে 100 হলো। এরপর এখানে দেখো কাটাকুটি যদি করি, তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল, 63 দুগুনি 126 হলো। এখানে 2 যদি কাটি তাহলে কত, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56। তাহলে 56 ইন্টু যদি আমরা 10 করি তো কত হয়ে যাবে, 560। 560 বাই নিচে কত আছে, 563। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, 0.995। তাহলে দেখো অপশন গুলো দেখো, এখানে কত আছে, 1 এর কাছাকাছি ভ্যালুটা আছে আমাদের, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি। অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত জলীয় দ্রবণগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম হলো। দেখো এটা WBJEE 2024 এসেছে কোশ্চেনটা, ঠিক আছে, লাস্ট ইয়ার। আমরা কি জানি, ডেল টিভি সমান, সূত্র কি হচ্ছে, ডেল টিভি সমান আই গুণিত কেবি গুণিত এম। এখানে দেখো আই এর মান এখানে কত হবে, এখানে গাঢ়ত্ব সবার সমান আছে, 1n 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 1n, চারটেতেই আছে আমাদের 1n। নরমালিটি কে NO3, তাহলে এটা আমাদের হবে কে প্লাস প্লাস NO3 মাইনাস। তাহলে এখানে আমরা আই এর মান কত পাচ্ছি, 1, আর এখানে 1 মানে 2, 1 প্লাস 1 2। একই রকম ভাবে এটা হয়ে যাবে Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানেও আমরা আই এর মান কত পাচ্ছি, এখানে 1 আর একটা এখানে 1 মানে 2। এরপর 1NCH3OH আছে, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, এর মানটা কি হবে, আই এর মানটা গ্রেটার দেন 1, সরি গ্রেটার দেন 1, তাহলে 1 এর থেকে একটু মানটা আর বেশি হবে, আর এর মানটা হবে 1, I ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে আমাদের শর্তটা, 1 এর থেকে এটার বেশি, তাহলে এর একটু বেশি আছে 1 এর থেকে মানটা, এটা ঠিকই আছে আমাদের। এরপর এখানে এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা কত হচ্ছে, একের থেকে একটু বেশি, আর এখানে আমাদের 2 আছে, তাহলে এটাও আমাদের শর্তটা ঠিক আছে। এখানে দেখো গ্রেটার দেন দেওয়া আছে, কিন্তু আমাদের ভ্যালুগুলো আই এর মানটা কি এসেছে, দুজনটা এসেছে সমান এসেছে, তাহলে এখানে আমাদের সমান থাকা উচিত ছিল। তাহলে এটা আমাদের অপশনটা কি আছে, ভুল আছে, এই অপশনটা ভুল হয়ে গেল। এরপরে দেখো অপশন বি তে KNO3 সেম, তাহলে এখানে আই এর ভ্যালু আমাদের 2, এটাতেও আই এর ভ্যালু আমাদের 2, এটা হচ্ছে আই এর ভ্যালু একের থেকে একটু বেশি, আর এর আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো এখানে শর্তটা আমাদের ঠিক আছে, দুজনের মান সমান আছে, এর থেকে এটা একটু বেশি আছে, আর এর থেকে এর একটু বেশি আছে, ঠিক আছে। তাহলে এই শর্তটা আমাদের সঠিক আছে, অপশন বি সঠিক ক্রম। আর এখানে অপশন সি তে আছে সবার জন্য একই, কিন্তু সবার জন্য কি স্ফুটনাঙ্কের ক্রম একই হবে, হবে না, তাই এটা আমাদের ভুল। আর এখানেও দেখো K1N KNO3, মানে এখানেও আই এর মান কত হয়ে গেল 2, আই এর মান 2, আর আই এর মানটা হচ্ছে একের থেকে একটু বেশি, আর এখানে আই সমান 1। তাহলে এখানে এটা দুটো ঠিক আছে শর্তটা, কিন্তু এই শর্তটা কি আছে, ভুল আছে, এর থেকে একটু বেশি আছে, এর মানটা সমান করে দেওয়া আছে, হলো। তাই আমাদের এটা কি হয়ে যাবে, এই অপশনটা হয়ে যাবে আমাদের ভুল। তাহলে সঠিক ক্রম হয়ে গেল আমাদের অপশন বি। ওকে, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, আদর্শ দ্রবণের ক্ষেত্রে সঠিক বিকল্পটি হলো, ঠিক আছে। তো আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল এস মিক্সিং গ্রেটার দেন 0। তো দেখো এই অপশনটাতে কি দেওয়া আছে, ডেল এস মিক্সিং ইকুয়ালস টু 0, তাই আমাদের এই অপশনটা ভুল আছে, ঠিক আছে। আর কি জানি আমরা, ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু 0, তাহলে এখানে দেখো ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এই অপশনটা আমাদের ভুল আছে, ঠিক আছে। আর একটা শর্ত কি হচ্ছে, ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0, দেখো এখানে ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই এটা সঠিক। আর আরেকটা শর্ত হচ্ছে ডেল জি মিক্সিং লেস দেন 0, এখানে দেখো ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাহলে এই অপশনটা ভুল। তাহলে আমাদের সঠিক বিকল্প কোনটা, অপশন সি ইজ রাইট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, যে দ্রবণটি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ গঠন করে সেটি হলো, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ গঠন করবে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, একটা ট্রিক্স জানতে হবে। তো ট্রিক্সটা কি হচ্ছে, দেখো সর্বোচ্চ স্ফুটনাঙ্ক তারাই দেখাবে
সর্বোচ্চ স্ফুটনাঙ্ক। তাহলে দেখাবে যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, ঋণাত্মক বিচ্যুতি, দেখো ঋণাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করে? দেখো কোন দ্রবণে যদি আমাদের উপাদান হিসেবে অ্যাসিড থাকে, একটি অ্যাসিড থাকে, তাহলে সেটা কি হবে? ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। আর যদি অ্যালকোহল থাকে তারা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তো দেখো এখানে আমাদের অপশন এতে কি আছে? জল ও নাইট্রিক অ্যাসিড, এটা কি হচ্ছে আমাদের একটা অ্যাসিড, তাই এটা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে। আর ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করায় এটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ গঠন করবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে সঠিক। এরপর দেখো বিধি কি আছে? ইথানল ও জল। ইথানল একটা অ্যালকোহল হয়, এটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে, তাই এটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের এজিওট্রপ গঠন করবে। আর অপশন সি তে দেখো অ্যাসিড ও কার্বন ডাই সালফাইড। কার্বন ডাই সালফাইড থাকায় এটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাই এই অ্যান্সারটাও আমাদের হবে না। আর অপশন ডি তে কি আছে? হেপটেন ও অক্টেন। হেপটেন ও অক্টেন আদর্শ দ্রবণ হয়, এটা কি করবে? কোন রূপ এজিওট্রপ গঠন করবে না। ঠিক, তাই এই অ্যান্সারটাও আমাদের হবে না। আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখুন। দেখো এটা আমাদের নিট 2020-তে এসেছে। ঠিক আছে, কোয়েশ্চেন কি হচ্ছে দেখো, বেনজিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক কেএফ এর মান 5.12 কেলভিন কেজি পার মোল। ওকে, দেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের 0.078 এম বেনজিন দ্রবণের হিমাঙ্কের অবনমন হলো। তো এখানে আমাদের মোলালিটি দেওয়া আছে আর কেএফ এর মান দেওয়া আছে, আমাদের বার করতে হবে হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া কি আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। ওকে, কেএফ এর মান দেওয়া আছে কত? 5.12 কেলভিন ইন্টু কেজি টু মোল ইনভার্স। ওকে, আর মোলালিটি এম এর মান দেওয়া আছে 0.078 এম। হলো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল সূত্রানুসারে আমরা কি জানি? ডেল টিএফ সমান কেএফ গুণিত এম। ঠিক আছে, এখানে কেএফ এর মানটা আমাদের কত দেওয়া আছে? 5.12 ইন্টু এম এর মানটা আছে 0.078। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 0.399। তাহলে এটা সমানেই আমরা লিখতে পারি প্রায় কাছাকাছি 0.4 কেলভিন। ওকে, তাহলে দেখো অপশনে আমাদের অপশন এ তে আছে 0.40 কে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের সলগুলির মধ্যে কার কলোয়েডীয় কণাগুলি ঋণাত্মক আধানগ্রস্ত? ঠিক আছে, দেখো অপশন এ তে আছে TiO2, বি তে আছে হিমোগ্লোবিন, সি তে আছে স্টার্চ, আর ডি তে আছে হাইড্রেটেড Al2O3। ঠিক আছে, এটা কি হবে? স্টার্চ। ওকে, অপশন সি ইজ রাইট। কলোয়েডীয় দ্রবণের কোন ধর্মটির নির্ধারণে জিটা বিভব পরিমাপন সাহায্যকারী? ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে দ্রাব্যতা, বি তে আছে কলোয়েডীয় কণাগুলির স্থায়িত্ব, সি তে আছে কলোয়েড কণাগুলির আকার, আর ডি তে আছে সান্দ্রতা। ওকে, দেখো এটা হচ্ছে একটা জিটা বিভবের চিত্র। ওকে, এই যে বেগুনি কালার এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিস্তৃত দশার কণা। এই বিস্তৃত কণার পাশে যে আমাদের স্তরটা আছে এটা কি হচ্ছে? এটা হচ্ছে দৃঢ় স্তর। ওকে, এটা হচ্ছে আমাদের দৃঢ় স্তর। আর এর থেকে দূরে বাইরের দিকে যে স্তরটা আছে এটা হচ্ছে আমাদের পরিব্যাপ্ত স্তর। পরিব্যাপ্ত স্তর। এই যে দুটো স্তরের মধ্যে বিভব পার্থক্য যতটা, সেটাকে কি বলবো আমরা? জিটা বিভব। ওকে, তাহলে এখানে জিটা বিভব কি করছে? কলোয়েডীয় কণাগুলির জিটা বিভবের মানটা যা যত বেশি হবে তার কলোয়েডীয় কণাগুলির স্থায়িত্বটাও তত বেশি হবে। ওকে,
তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন বি, কলোয়েডীয় কণাগুলির স্থায়িত্ব দ্রবটির নির্ধারণে যেটা বিভব পরিমাপন সাহায্যকারী। ওকে, তাই অপশন বি ইজ রাইট। এরপর নেক্সট কোশ্চেন দেখো, টিন্ডাল প্রভাব প্রদর্শন করে অপশন এতে আছে গ্লুকোজের দ্রবণ, আর দেখো বিতে আছে স্টার্চের দ্রবণ, সিতে আছে ইউরিয়ার দ্রবণ, আর ডিতে আছে NaCl এর দ্রবণ। এখানে দেখো গ্লুকোজের দ্রবণ আর ইউরিয়ার দ্রবণ এবং NaCl এর দ্রবণ কি হচ্ছে প্রকৃত দ্রবণ হয়, এরা টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না, ঠিক আছে। আর স্টার্চের দ্রবণ কলয়েড দ্রবণ হয় টিন্ডাল প্রভাব প্রদর্শন করে, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, 10 গ্রাম গ্লুকোজ 250 ml জলে, 10 গ্রাম ইউরিয়া 250 ml জলে এবং 10 গ্রাম সুক্রোজ 250 জলে লেখা আছে, এখানে কি হবে 250 ml জলে দ্রবীভূত করে দ্রবণগুলি প্রস্তুত করা হলো, এই দ্রবণগুলির অভিস্রবণ চাপের অতিক্রম হলো, ঠিক আছে। তো দেখো এটা কবে এসেছে আমাদের? নিট 2021-এ। ওকে, দেখো আমরা ভ্যান টপের সূত্রানুসারে কি জানি? পাই সমান W2 বাই M2 ইন্টু ভি লিটারে থাকবে টু RT। ওকে, তো দেখো এখানে আমরা প্রথম বার করব গ্লুকোজের, যার দেওয়া আছে P1, তাহলে এখানে আমরা লিখবো গ্লুকোজ P1, তাহলে কি হবে W2 এর মানটা কত আছে? 10 গ্রাম আছে, তাহলে এখানে লিখবো 10 বাই M2, গ্লুকোজের আণবিক ভর কত? 180, তাই এখানে বসাবো আমরা 180 ইন্টু ভি ইন লিটারে আছে, এখানে দেখো মিলিলিটারে আছে 250 ml জলে, তাহলে এখানে কি হয়ে যাবে 250/1000, তো ওটা আমরা ইন্টু করলে কি হয়ে যাবে উপরে আমাদের 1000টা চলে আসবে, তাই উপরে লিখে দিচ্ছি। ওকে, ইন্টু RT, RT কে আমি RT এ থাকতে দিচ্ছি। এরপর গ্লুকোজের পরে আমাদের কার আছে? ইউরিয়া, ইউরিয়া আছে P2, তাহলে এখানে আমরা লিখবো ইউরিয়া সেকেন্ডে P2 হলো। তাহলে এর W2 এর মানটা কত আছে? এখানেও দেখো 10 গ্রাম, তাহলে এখানে 10 গ্রাম, আর ইউরিয়ার আণবিক ওজন হচ্ছে 60 ইন্টু 250 ml জলে, তাহলে এটাও সেম হবে 250, আর বাই 1000 না লিখে আমরা ইন্টু উপরে করে দিচ্ছি 1000 কে ইন্টু RT হলো। এরপরে কিরকম ভাবে আমরা কার করব? সুক্রোজ, তাহলে দেখো সুক্রোজ P3, সুক্রোজে কত আছে আমাদের? 10 গ্রাম আর 250 ml জলে, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল? 10, আর সুক্রোজের আণবিক ভর হচ্ছে 342 ইন্টু 250, উপরে আমরা 1000 কে লিখে দিচ্ছি ইন্টু RT হলো। এখানে দেখো এই 10 ইন্টু 1000 ইন্টু RT বাই 250টা কিন্তু সবার মধ্যে আমাদের আছে, 10 250 2000 RT, তাহলে এই ভ্যালুটা সবার সেম আছে। আর আমাদের উপরে তাহলে কি থাকছে? এখানে আমি দেখো 1/180, আর এটা দিচ্ছে 1/60, এটা দিচ্ছে 1/342। দেখো এখানে লবের মানটা সবার সেম আছে আর হরের মানটা আলাদা আছে, তাহলে দেখো এক্ষেত্রে অভিস্রবণ চাপ কি হবে? যার হরের মানটা কম আছে তার অভিস্রবণ চাপটা কি হবে? বেশি হবে, আর যার হরের মানটা বেশি আছে তার অভিস্রবণ চাপটা কম হবে। তাহলে এখানে সবচেয়ে কম আছে দেখো হরে 60 আছে, 1 মানে 60 আছে নিচে, তাহলে এর অভিস্রবণ চাপের মানটা বেশি হবে। কার আছে? ইউরিয়ার। তাহলে প্রথমে আমরা লিখবো কাকে? P2 কে গ্রেটার দেন, এখানে দেখো তারপর আছে আমাদের 180, তাহলে 180 কার আছে? গ্লুকোজ P1, তাহলে এখানে লিখবো P1 গ্রেটার দেন। এরপর আমাদের বাঁচলো কি? সুক্রোজ P3, তাহলে সব শেষে হয়ে গেল সুক্রোজ P3। দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে? অপশন ডি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন দেখো, বেনজিন ও অক্টেনকে 3:2 মোল সংখ্যার অনুপাতে মিশ্রিত করে প্রাপ্ত দ্রবণের 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প চাপ হলো,
ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেওয়া কি আছে, 45°C উষ্ণতায় বেঞ্জিনের বাষ্পচাপ 280 mmHg এবং অক্টেনের বাষ্পচাপ হলো 420 mmHg। ওকে, তাহলে দেখো আমরা রাউল সূত্রানুসারে কি জানি, রাউল সূত্রানুসারে P সমান দ্রবণের বাষ্পচাপ, P সমান কাই এ পি এ নট প্লাস কাই বি পিবি নট। ওকে, তো দেখো কাই এ মানে কি, যদি আমাদের এটা এ হয় আর এটা যদি বি হয়, মানে বেঞ্জিন যদি এ হয় আর অক্টেন যদি বি হয়, তাহলে কাই এ অর্থাৎ মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ কি হবে, এখানে 3/3+2 ইন্টু পি এ নট মানে বেঞ্জিনের বাষ্পচাপ 280 mmHg, তাহলে এখানে হয়ে গেল 280 প্লাস কাই বি, তাহলে এটা কি হয়ে যাবে 2/3+2 ইন্টু পিবি নট। এর মানটা কত দেওয়া আছে দেখো, অক্টেনের 420 বাষ্পচাপের মান, তাহলে এখানে হয়ে যাবে 420। নেক্সট দেখো 3/5 ইন্টু 280 প্লাস 2/5 ইন্টু 420, 5 5 25, 5 6 30, এটা হচ্ছে 5 8 40 আর 5 4 20 হয়ে গেছে। এরপর দেখো 3 6 18, 3 5 15 16 প্লাস 4 2 8 আর 8 2 16, 168 প্লাস 168 ইকুয়ালস টু 8 8 16, 6 12 আর 13, 1 2 আর 3 336, তাহলে mmHg হবে 336 mmHg। কোথায় আছে আমাদের, অপশন বি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে, জলে দ্রবীভূত তিনটি গ্যাস এ বি ও সি এর হেরিসূত্র সংক্রান্ত ধ্রুবক কি হচ্ছে কেএইচ। কেএইচ এর মান যথাক্রমে 145 আর এটা হচ্ছে 2 × 10⁻⁵ এবং 35 kbar। জলে গ্যাসগুলির দ্রাব্যতার ক্রম হলো, তাহলে এখানে আমাদের বার করতে হবে জলে গ্যাসগুলির দ্রাব্যতার ক্রম। এখানে তাহলে কেএইচ এর মান হচ্ছে এটা এর, এটা হলো বি এর, আর এটা সি এর কেএইচ এর মান। ওকে, দেখো আমরা হেরি সূত্রানুসারে কি জানি, হেরি সূত্রানুসারে পি ইকুয়ালস টু কেএইচ গুণিত কাই। ওকে, তাহলে এখানে আমাদের কেএইচ এর ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি বাই কাই। এখান থেকে আমরা করতে পারি কেএইচ ভ্যারাইজেস 1/কাই, তাহলে এটা সমানেই আমাদের কি হয়ে যাবে, ভ্যারাইজেস 1/ জলের দ্রাব্যতা। তাহলে জলের দ্রাব্যতাটা দেখো হেরি ধ্রুবকের অর্থাৎ কেএইচ এর সাথে কি আছে, ব্যস্তানুপাতে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, জলের দ্রাব্যতার কেএইচ এর ক্রমটা লিখে নিচ্ছি। প্রথমে আমরা কেএইচ এর ক্রমটা লিখে নিচ্ছি। তো দেখো কেএইচ এর ক্রম কি হচ্ছে, কেএইচ এর মানটা কার বেশি আছে, এখানে এর মানটা সবচেয়ে বেশি আছে, দেখো 145 আছে, তাহলে এটা হলো এ গ্রেটার দেন, তারপর দেখো সি এরটা বেশি আছে 35 বি এর থেকে, তাহলে সি গ্রেটার দেন বি। তাহলে এরপর জলের দ্রাব্যতার ক্রম কি হবে, জলের দ্রাব্যতার ক্রম হবে কেএইচ এর মান যার বেশি আছে তার কম হবে, আর যার কেএইচ এর মান সবচেয়ে কম অর্থাৎ বি এর, তাহলে কি হয়ে যাবে, জলের দ্রাব্যতা সবচেয়ে বেশি। তাহলে জলের দ্রাব্যতার ক্রম হলো, জলের দ্রাব্যতা ক্রম হচ্ছে কি বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ। দেখবো আমরা কোন অপশনে আছে, অপশন বি তে আছে। দেখো বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ, সো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা আমাদের এসেছে নিট 2024-এ। ওকে, দেখো একটি দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ পাই বনাম গাঢ়ত্ব এর লেখচিত্রটি 25.73 লিটার বার পার মোল নতিযুক্ত একটি সরলরেখা যে তাপমাত্রায় অভিস্রবণ চাপ মাপা হয়েছে তা
হলো। তাহলে আমাদের যে তাপমাত্রায় অবিশ্রবণ চাপ মাপা হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো আর এর ভ্যালুটা দেওয়া আছে 0.083 লিটার ইন্টু বার ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ওকে, তো দেখো আমরা অবিশ্রবণ চাপ পাই সমান সূত্র কি জানি, পাই সমান সিআরটি। একে যদি আমরা অবিশ্রবণ চাপ বনাম গাঢ়ত্বের লেখচিত্রের আকারে প্রকাশ করি তাহলে কি হবে, ওয়াই সমান এম এক্স। তাহলে এখানে আমরা লিখবো ওয়াই আর আগে আমরা এক্সটা লিখে দিচ্ছি এখানে এম। হলো, তাহলে এটা দেখুন যদি আমাদের পাই সমান ওয়াই হয়, সি সমান এক্স হয়, তাহলে আর টি সমান এম হবে। ঠিক, তো দেখো নতি এম, নতি এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর টি। হলো, তাহলে অর এখানে দেখুন নতির মানটা দেওয়া আছে 25.73, তাহলে এখানে বসাবো আমরা 25.73 ইকুয়ালস টু আর এর মান দেওয়া আছে 0.083, 0.083 ইন্টু টি। তাহলে এখানে আমরা বার করবো টি এর ভ্যালুটা, টি ইকুয়ালস টু কি হয়ে যাবে 25.73 বাই 0.083 ইকুয়ালস টু, এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 310 কেলভিন। এখানে কেলভিন এই জন্য হলো দেখো আর এর ভ্যালুটা এখানে আমাদের কি আছে, এককটা কেলভিন আছে, তাই আমরা এখানে আমাদের কেলভিন হয়ে যাবে। আর একে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 310 মাইনাস 273, তাহলে এটা হয়ে গেল আমাদের ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো এটা সমানই হলো 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো অপশনগুলো দেখো, অপশন এ তে আছে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।